বেলা থেকে অনেক কাজ হয়ে গেছে, সেটা তোমরা আগের ব্লগেই পেয়ে যাবে দেখতে। চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। এখন বাজলো 10টা 17, না না সরি 10টা 44। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তোমাদের তো বললামই এখন বাজে সকাল 10টা 44, আর আজকে হচ্ছে 5th অক্টোবর আর শনিবার। তো যথারীতি কাজকর্ম শুরু করে দেব। সকালবেলা থেকে অনেক কাজ হয়ে গেছে, সেটা তোমরা আগের ব্লগেই পেয়ে যাবে দেখতে। আর এখন দেখো না, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, তো কারেন্ট চলে গেল। আজকাল আবার দেখছি খুব ঘন ঘন কারেন্ট যাচ্ছে, মানে যাচ্ছে আবার খানিক্ষণ পরে চলে আসছে, কিন্তু খুব যাচ্ছে ফ্রিকোয়েন্টলি, যেটা আগে ছিল না। মাঝখানে একদমই ছিল না, কিন্তু খুব যাচ্ছে দেখছি। জানি না কি ব্যাপার। তো মেশিন এখন বন্ধ, অফ করে রাখলাম। অর্ধেক জামা কাপড় কাচা হয়ে এই অবস্থায় রয়েছে, এমন কিছু করার নেই। তো ঘরের কাজ গুলো করবো এবার, ডাস্টিং ভোরবেলায় তো কিছু করে রেখেছি। আর এখন আবার টিভিটা আগে পরিষ্কার করে মুছে টুছে, ক্যাবিনেটটা ঝেড়ে ঝুড়ে যতটা সম্ভব মুছে ক্লিন করব। তারপরে হবে তোমার আমার যে ড্রেসিং টেবিল যেটা রয়েছে আলমারির সঙ্গেই, যেটা পুরোটায়, তো সেইটা একটুখানি ঠিক করে ওটা একটু করা, কারণ জিনিস জমা হয়ে গেছে। ঠিক ছিল, আবার যথারীতি যেমন হয় জমা হয়ে গেছে। তো সেইটা একটু সুন্দরভাবে একটু অর্গানাইজ করা যতটা সম্ভব সেইটা করে নিচ্ছি। করে নিলে তারপরে কাজ থাকবে, কালকের জন্য থাকবে কাজ। কালকে সব ঝাড়াঝুড়ি করে একবারে কালকে চাদর পেতে নেব ভাবছি। তো সোমবার দিন তো হবে, ঠাকুরের আসন পরিষ্কার নয় তো একবারে মানে সোমবার দিনকে সকালবেলায় আগে মুছে নিয়ে তারপরে ঠাকুরের ইয়েতে হাত দেবো, যে কোনো একটা হোক। তো চলো, এই কর্মসূচি নিয়েছি। এবার ঘরে যাই, ঘরে গিয়ে বাকি কাজগুলো সারিয়ে যথারীতি ঘামতে শুরু করে দিয়েছি যখনই ফ্যান ছাড়া। আর এখন তো এসি চালিয়ে বসবো, যে তার উপায় নেই, কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো ঘরে যাই, গিয়ে কাজটা তো শুরু করি। আজকে সব এইগুলো ডাস্টিং গুলো করে নেব। হাত পাই না অত উপরে উপরে। বড় ঝুল ঝাড়াটা অবশ্য আনিনি, কারণ কদিন আগেই তো ঘর ঝেড়েছি, তোমাদের বললামই। তো যাই হোক, আজকে এই টিভির ক্যাবিনেটটা, টিভি মোছা, কাঁচের এই পাল্লাগুলো ভেতরেরই, এগুলো সব মোছামুছি এই সমস্ত করব। আর আমার ওই ড্রেসিং টেবিল, যেটা আলমারির সঙ্গে অ্যাটাচড, মানে আলমারিরই অংশ আলাদা করে, মানে ড্রেসিং টেবিল লাগানো না, তো সেইগুলো করব যতটা সম্ভব। জানি মানে এই ধুলো দেখতেই পাচ্ছ, মাস্ক পরে করছি, তো কাজ করি আর নানা কিছু ভাবি। তো ধৈর্য ধরলে ভালো ফল হয়। মানে এটা তো আমরা শুনি যে ধৈর্য ধরো, ঠিক ভালো সময় আসবে, ভালো ফল হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, ধৈর্য তো ধরবো, আর আমরা তো ধৈর্য ধরি, কিন্তু সে ধৈর্যর কি কোনো নির্দিষ্ট সীমা নেই? মানে আজন্মকাল ধৈর্য ধরেই যেতে হবে, ধরেই যেতে হবে। মানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধৈর্য 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 ধরেই যাব, ধৈর্য ধরেই যাব, কিন্তু ভালো কিছু দেখা পাবো না। তাহলে এই যে মানে অনেকেই বলেন যে, বা ছোট থেকেও শুনেছি, ধৈর্য ধরো, ঠিক হবে, ভালো হবেই, সময় ভালো আসবেই। কিন্তু কত দিনের ধৈর্য? সেই স্প্যানটা কি ধৈর্য ধরার? একটা একটা তো পিরিয়ড থাকবে, যে চলো 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর, একটা তো সময় থাকবে। কিন্তু যদি সেটা একদম যে আজন্ম থেকে, বা মানে বছরের পর বছর হয়ে যেতে থাকে, তখন কোথাও গিয়ে তো মনে হয় যে আর কতদিন, আর কতদিন লাগবে, আর কতদিন ধৈর্য ধরতে হবে একটু ভালো সময় মানে পাবার জন্য, একটু ভালো দিন চোখে দেখার জন্য, ভালো জীবন কাটানোর জন্য। টিভির ক্যাবিনেট হয়ে গেল। এবার এইখানে, এই যে এইখানে এলাম।
তো এখানটাও পরিষ্কার করা হয়ে গেছে, আয়নাটাও মুছে নিলাম কলিন দিয়ে, এখানেও পরিষ্কার করা হয়ে সবকিছু মোটামুটি হয়েছে। এখানে টিভি চলছে, খবর চলছে, খবর শুনছি আর কাজ করছি। তো চলো, এরপরে আরো কাজ বাকি আছে, সেগুলো সারি। একটু একটু করে কাজ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে যে শাড়িগুলো দেখো এখানে রেখেছি, এতগুলো শাড়ি, এগুলো সব উর্মিলাকে দেবো কালকে। সব ভালো ভালোই রয়েছে, আমি সব সময় আমার শাড়ি যা থাকে যখন যারা হেল্পিং হ্যান্ড তাদের দিয়ে দিয়ে দেবো। আলমারিটাও সব কলিন দিয়ে মুছেছি যতটা পেরেছি, বললাম তো সবকিছুই যতদূর সম্ভব করছি। জানোই তো তোমরা, আর মাস্ক পরে কাজ করতে যে কি কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কারণ ডাইরেক্ট ধুলো ঢুকলে আর দেখতে হবে না, খুব খারাপ হবে অবস্থা। আজকে কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেল বন্ধুরা, মানে 3:30 বেজে গেছে, এখনো আমার কাজ বাকি আছে। এই জল ভরতে এলাম, জল ভরবো, ঠাকুরের বাসন মাজবো, তারপরে গিয়ে স্নান করব, তারপরে পুজো করব আজকে। মানে কমসে কম তো 4:15 কি 4:20 তো বাজবেই সবকিছু সেরে উঠতে, তারপরে খাওয়া দাওয়া। তো কিছু করার নেই, কাজ করতে গেলে তখন আর ওরকম ভাবে মনে হয় যে ঠিক আছে এটার পর আবার একটু করে নি, আর একটু করে নি, এরকম মনে হয়। তো সব দিন তো সমান থাকে না, তার মধ্যে আজকে ছুটির দিন, মেয়ে একটু সময় পেয়েছে। তো মেয়ের সঙ্গে ফোনে খানিকক্ষণ বেশ কথা হচ্ছিল। আর বুঝতেই পারো বাড়ির আমাদের যে সমস্যা, পারিবারিক যে সমস্যা, সেই সমস্যা নিয়েই কথাবার্তা আলোচনা, সেগুলো করতে গিয়ে একটু সময় গেছে আরো। তো এগুলো তো থাকবে, এগুলো ছাড়া তো উপায় নেই, ওই জন্য বেলা হয়ে গেল অনেকটাই। তো যাক, এক আধ দিন তো হবেই, আর তাছাড়া আমার আর কি করার বলো, এইভাবেই তো কাটে। আমার তাড়াহুড়ো করেই বা কি হবে, আর বেলা হলেই বা কি হবে, কিসেই বা কি হবে। হ্যাঁ, আমি তো আর কোথাও যাচ্ছি না যে আমাকে অমুক জায়গায় যেতে হবে, কাজ আছে, বা কারোর সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে যাবো, এরকম এসব তো কিছু নেই। সারাদিন কাজকর্ম করে অনেক বেলা হয়েছে, আজকে প্রায় 4:30, 4:40 বেজে গেছে। তো তারপরে তো আবার 5:30টায় থেকে আবার সন্ধ্যা টন্ধা দেয়া এসব। তো খানিকক্ষণ আগে দেখছিলাম তোমাদের কমেন্টস, সেদিন যে বলেছিলাম আর কি যে কি মানে করণীয়। তো কেউ কেউ যারা দেখতে পারেন না, পছন্দ করেন না আমাকে, তারা কিছু কমেন্ট করেছেন। হয়তোবা আমার তোমাদের কাছে এটা বলা ঠিক হয়নি যে কিভাবে, মানে আমি কোনো সমাধান দেখতে পাচ্ছি না যে কি করতে পারি, তোমরা বলো। যারা ডিভোর্সের কথা বলেছো, আমি নিজেও সেটা নিয়ে ভেবেছি, ভাবনা চিন্তা, ইভেন আজকেও কথাবার্তা হয়েছে মেয়ের সঙ্গে, কিন্তু বিষয়টা একতরফা হবে কিনা, পাবো কিনা আমি জানি না। যে যেহেতু অবশ্যই ওনার মেডিকেল সমস্ত প্রেসক্রিপশন, যা যা কাগজপত্র রয়েছে সবকিছু, কিন্তু তারপরেও হয়তো প্রশ্ন উঠবে যে যেহেতু উনি চাকরি করছেন, তাহলে উনি কিভাবে মানে মানসিকভাবে অসুস্থ, এগুলো অনেক রকম উঠবে। তো আমি জানি না ঠিক যে একতরফা ওই গ্রাউন্ডে পাওয়া যাবে কিনা, আমি ঠিক জানি না। তবে উনি সাইন করতে রাজি হবেন না, কারণ আমি অনেকদিনই বলেছি যে আমি আর পারছি না। অনেকদিন বলতে এই লাস্ট 2 বছর ধরে যে মানে অসহনীয় ব্যাপারটা চলছে, তো তার মধ্যে হয়তো এক আধবার বলেছি যে আমি আর পারছি না, এর থেকে সলিউশন হিসেবে আমার এটাই মনে হচ্ছে যে ডিভোর্স দিলে, তাহলে আমি চলে গেলেও, আমি যদি মেয়ের কাছে চলে যাই, সেক্ষেত্রে তো আমার সেই দায়টা থাকছে না যে আমাকে ফিরে আসতেই হবে, আমাকে দেখতেই হবে এই জিনিসটা। আদারওয়াইজ কিন্তু আমি যতই লোক রেখেই যাই আর যা করি, তারপরেও মানে একটা থেকেই যাচ্ছে। মানে আমাকে নিয়ে আসার এর আগে, তোমরা যারা পুরনো অনেকদিন থেকে দেখছো তারা জানো যে আমি এপ্রিল মাসে গেছিলাম এবং থাকবো বলেই গেছিলাম, কিন্তু তারপরেও নানান কারণে আমাকে ফিরে আসতে হলো এখানে, মানে লোক রেখে গিয়েও হয়নি।
আমার সমাধান আমার নিজের যদি বলো, যারা বলেছো ডিভোর্সের কথা, একদম হ্যাঁ, ওইটা হলে তাহলে একদম বোধহয় কাট করা সম্ভব। কিন্তু সেটা ওই যে বললাম একতরফা পাবো কিনা আমি সেটা জানি না। লয়ারের সঙ্গে কথা বললে অবশ্যই হবে, কিন্তু এখন সব দিকেই সমস্যা, বুঝতেই পারো। মেয়ে বড় হয়েছে, মানে এখন তার সেটেল করার সময় তো জানি না আমি, মানে আমার ইচ্ছে থাকলেও যে সেটা উম, করে ওঠা যাবে কিনা সবার কথা ভেবে, জানি না। আর বিষয়টা হচ্ছে সবার কথা ভাবতে গিয়েই তো আমি আমার কথা বলছি, কেউ বলেছে যে অনেকে আচ্ছা আপনি বলেন বাকিরা বলেন, অবশ্যই আমি তো আমার থেকেও খারাপ আছে এরকম, আমি সব সময় বলি আমার থেকেও অনেক খারাপ আছে এরকমও। আমি তো তাও খাওয়া দাওয়া দুবেলা খাচ্ছি, হুম, সে যত গালিগালাজি খায়, খাওয়ার খোঁটা শুনি, তারপরেও তো দুবেলা খাচ্ছি, আছি, চলছি। কিন্তু অনেকে আছেন মানে অনেক রকম, অনেক ভাবে খারাপ, সেটা আমি জানি। এবার যেহেতু আমি এখানে সোশ্যাল মিডিয়ায় আছি বলে হয়তো আমি, এবং রোজকার জীবনযাপন দেখাই, যেটা ডেইলি লাইফস্টাইল যেটা আমরা দেখাই, তো সেখানে ডেইলি লাইফস্টাইলে যেটা হয় সেটাই ইউজুয়ালি দেখানো হয়। হ্যাঁ, কেউ কেউ হয়তো স্ক্রিপ্টেড অনেক কিছু দেখান, কিন্তু সবাই তো দেখান না, যেটা রোজ জীবনে যা ঘটে সেটাই দেখান। আর আমিও সেটাই দেখাই, কারণ স্ক্রিপ্টেড কি দেখাবো, বিষয়টা হচ্ছে উম ভালো আছি অথচ দেখাচ্ছি খারাপ আছি, না। কেউ বলেছেন যে বাঙালরা খুব চালাক হয়, হতে পারে, আমি জানি না, বলতে পারবো না। আপনি যিনি বলেছেন তার হয়তো অভিজ্ঞতা আছে। তবে কোনো অ্যাঙ্গেল থেকে আমি নিজেকে চালাক বলে ভাবতে পারি না, কারণ চালাকিটা জানলে না এখানে এসে আপনাদের সামনে যিনি বলছেন চালাকটা আপনাদের সামনে বলতে আসতাম না, কারণ সেই সুযোগই মানে সেই পরিস্থিতি হতো না। চালাক হলে চালাক হলে তো ডেফিনেটলি বিয়ের দিন যখন বুঝতে পারলাম তখনই উম, সরে যেতাম, উম, অবশ্যই। এবং চালাক হলে আহ অনেককে নিজের কবজায় রাখতে পারতাম, তো সেগুলো যখন পারিনি, তার মানে আহ চালাক এটা আমার অন্তত মনে হয় না। আমাকে বা আমাকে যারা খুব কাছ থেকে চেনেন তারাও জানেন যে চালাক এই শব্দটা আমার সঙ্গে যায় না। এবার ব্যতিক্রম তো সব ক্ষেত্রেই থাকে, আমি আগেও বলেছি। আমি হয়তো ব্যতিক্রম, আপনি যে সমস্ত বাঙাল মানুষ দেখেছেন। এবার আমি তো হ্যাঁ অরিজিন বাঙাল, আমি তো আর বাংলাদেশে জন্মাইনি বা বাংলাদেশ দেখিও নি কোনোদিন চোখে। আহ, বরং হ্যাঁ, বললে এখানে বলতে চাই না, তবুও যখন বাঙাল বলে মানে এটা বলেছেন, এদেশীয়রা কিন্তু অসম্ভব জটিল হয়। সেটা আমি এদেশী পরিবারের বউ হয়ে এসে সেটা দেখেছি, অসম্ভব জটিল হয়। কোনো সাধারণ কথাকে তারা সাধারণভাবে নিতে পারেন না, তার নানা রকম অপব্যাখ্যা করে, আমি দেখেছি। মেন্টালিটি ম্যাচ করা খুব সমস্যার হয়। তো যাই হোক, আমি বললাম, তো যিনি মনে করেন যে না বাঙালরা চালাক, বাঙালরা খুব খারাপ, তিনি তাই মনে করবেন। আমি এখানে এদেশীয়দের খারাপ একবারও বলছি না, আমি বলছি শুধু জটিল হয়, অসম্ভব জটিল, অসম্ভব জটিল। হুম। তো যাই হোক, সেই জটিলতা বুঝতে পারিনি, সেটাও একটা ব্যর্থতা। সংসারে চলতে গেলে যে কূটনীতি, যে জটিলতা, যেগুলো জানা দরকার, জানলে হয়তো সাকসেসফুল হওয়া যায়, সেটা পারিনি। তো যাকগে, কি করলে কি হতো পারিনি সেটা না, বিষয়টা হচ্ছে যে কি করা উচিত আমার। হ্যাঁ, ডিভোর্সটা যদি হয়ে যায়, দিতে পারি, তাহলে সেটা খুবই ভালো। আমি নিজেও চাইছি, ইনফ্যাক্ট আজকে বললামই, কথাও বলেছি মেয়ের সঙ্গে, কিন্তু ওই অনেক কিছু কিন্তু থেকেই যায় তারপরে। আর
থানায় যাওয়ার কথা, এই মানে এরা এমনই ব্যাপার এদের, যে থানায় যদি যাই তখন দেখিয়ে দেবে যে আমি মানসিকভাবে অসুস্থ, আমি এরকম কখন কি বলছি, আমি নিজের থেকে বলি না। যেটা করেছে এমনি মানুষজন যারা, আর আমার ফ্ল্যাটের মানুষ বা পরিচিত মানুষ যারা যখন বোঝাতে এসছে তখন এভাবেই বলেছেন, আমি তো বলি না, আমি ইচ্ছা করে বলি না, আমি আমি বলে ফেলি, আমার মাথায় কষ্ট হয়তো কি বলে ফেলি আমি নিজেও জানি না, আমি এরকম বলি না। অভিনয়, অভিনয়। যারা এই জাতীয় পেশেন্ট নিয়ে ডিল করেছেন তারা জানেন যে এরা কতটা ভালো অভিনয় করতে পারে। বাইরে এরা দারুণ ভাবে অভিনয় করে মানে মাত করে দিতে পারে সবাইকে, কিন্তু বাড়িতে কি করতে পারে সেটা বললাম তো, যারা এরকম পেশেন্ট নিয়ে ঘর করেছেন তারাই জানেন। বাইরে থেকে দেখেছেন, বোঝা যায় না, কাছে না থাকলে, সঙ্গে নিয়ে না চললে বোঝা যায় না। আর ট্রিটমেন্টের কথা, যেটা ট্রিটমেন্ট তো যতটা ভালো সম্ভব চেষ্টা করেছি, কিন্তু মধুমিতা ম্যাডাম যেটা বলেছেন, আমি আবার সেইটা বলি, উল্লেখ করে উনি বলেছেন যে সব জায়গায় ডাক্তার, যে সাইকিয়াট্রিস্ট যে ভালো আছে পাওয়া খুবই দুষ্কর। এরকমটা নয় যে কলকাতাতেও যে খুব ভালো আছে, এরকম নয়। বিষয়টা হচ্ছে তাই, এখানে আমার শহরের সব নামকরা যত সাইকিয়াট্রিস্ট আছে সবাইকে দেখানো, তারপরে কলকাতাতেই 2007 সাল থেকে ট্রিটমেন্ট হচ্ছে, কলকাতাতেই ট্রিটমেন্ট হয়েছে, তারপরে এখানে হয়েছে, তারপরে গত বছর নিমহ্যান্সে নিয়ে গিয়ে হয়েছে, নারায়ণাতে হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কিছুই হয়নি। এবং বর্তমানে যখন ওনাকে দিতে হলো নার্সিংহোমে, সেই প্রেসক্রিপশন সেই অনুযায়ী হচ্ছে, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। কি মানে কিছু বলার নেই, ট্রিটমেন্ট তো যতদূর সম্ভব করছি। মানে আমি আজ পর্যন্ত কোনোদিন একটা মেডিসিনও বন্ধ রাখিনি, কখনো উইদাউট ট্রিটমেন্টও রাখিনি, সব সময় ট্রিটমেন্টের মধ্যেই থাকেন, সব সময়। 2007 থেকে জোর করেই করাই আমি ট্রিটমেন্টটা, কারণ তার আগে কোনো ট্রিটমেন্ট হয়নি এবং কেউ করাতেনও না, এবং ছোট থেকেই সমস্যা, সেটা ওভারলুক করে গিয়ে বা জেনে বুঝেও চুপ করে যাও, যেটা মানে চেপে গিয়ে যে বিয়েটা যেটা হয়েছিল সেটা তো সম্পূর্ণ চেপে গিয়ে, একদমই না বলে না বুঝতে দিয়ে। তবে হ্যাঁ, বোঝা উচিত ছিল আমার, না হয় অভিজ্ঞতা কম ছিল, আমার বাবার কাছে আশা করেছিলাম যে বাবা বাবার বোঝা উচিত ছিল। তো যাই হোক, বুঝতে পারেননি হয়তো, বা অতটা হয়তো বুঝতে চানওনি। এখানে আর কাউকে আমি দোষারোপ করি না, কাউকেই না, দোষ দিয়ে কোনো লাভ নেই। দোষ যদি থাকে তো সেটা আমার ভাগ্যেরই বলতে হবে। আবার এখানে যারা অনেকে ভাগ্য মানেন না বা আহ, অনেক কিছু মানেন না, তারা আবার এর বক্রোক্তি করতে পারেন, অন্য মানে ধরতে পারেন না, ভাগ্যেই, আমার ভাগ্যতেই রয়েছে। আহ কর্মফল নিশ্চয়ই গত জন্মের, আমি মনে করি কর্মা, আমি কেন অনেকেই মনে করি, তো সেই কর্মফলেরই পাচ্ছি, সেটাই পাবো। শুধু এটুকুই বলতে পারি, দিনের শেষে যদি আহ সত্যি এই পরিবেশ থেকে আমি মুক্তি পাই, তাহলে আমার থেকে খুশি সুখী কেউ হবে না পৃথিবীতে। কিন্তু ওই যে বললাম, সারা জীবনে সবার কথা ভেবে এই অত্যাচার চুপচাপ মেনে নিয়ে চলেছি, আজকেও তাই। তা তোমরা বলতে পারো যে তাহলে তুমি সমাধান চাইলে কেন? তারপরেও চাইলাম, পারি না যখন, একদম পারি না, তখনই মনে হয় যে কিভাবে বেরোবো এটা থেকে, কিভাবে মুক্তি পাবো। যাই হোক, আর কিছু বলছি না। আমার কথা বলা হয়তো অনেকেরই পছন্দ হয় না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার হয়তো বলা উচিতও না, তারপরেও বলি। আসলে কি, ডেইলি লাইফস্টাইল তো, এটা তো বলতেই হবে যে যেভাবে রয়েছি সেটা আর বাইরে কিভাবে কি দেখাতে পারি, আমি কিভাবে দেখাতে পারি? এই যে ছুটি পড়ে গেল, স্কুল ছুটি পড়ে গেল যে গতকাল হয়ে, এই যে টানা এখন ছুটি থাকবে যতদিন, যেটুকু সময় স্কুলে থাকতেন সেটুকু তো একটু মানে নিঃশ্বাস নিতাম, তো সেটাও তো খুব টাফ, প্রত্যেকটা পদক্ষেপ চলা। তারপরেও বলা হয়তো উচিত না, কিন্তু নিজের জীবনের কেমন ভাবে দিন কাটছে বলতে গিয়ে তো বলতেই হয়। তো যাই হোক, তবুও আমি মাপ চেয়ে নিচ্ছি। চেষ্টা করব যদি
কিছু না বলে থাকা যায় যে কিরম ভাবে দিন কাটছে, চেষ্টা করি, কিন্তু ইমোশন গুলো না সবসময় ধরে রাখা যায় না, বেরিয়ে আসে। মনে হয় তখন শেয়ার করি তোমাদের সঙ্গে, সেটাই হয়ে যায়। চেষ্টা করি, এর আগেও করেছি চেষ্টা যে না কিছু আর বলবো না কোনো কথা, তারপরেও হয়ে যায়। যাই হোক, দুঃখিত, ক্ষমা প্রার্থী, আর না বলাই ভালো। ঠিক আছে, আজকের মতন থাম মানে রাখছি। কমেন্ট অবশ্যই করো তোমরা, কমেন্ট আমি পড়েই তো মানে কি করা যেতে পারে না পারে এগুলো বুঝতে পারবো কমেন্ট পড়ে। তো ঠিক আছে, আজকের মতন শেষ করে দিচ্ছি ব্লগটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো।